আজকে ভৌতিক ছায়া চ্যানেলে ঠেকে রয়েছে স্বাগতা পাঠকের লেখা বৌরানী গল্পের তৃতীয় পর্ব। গল্প পাঠে আমি অঞ্জলি। বাড়িতে সত্যনারায়ণ পূজা হচ্ছে। পুজোর জায়গায় মোটামুটি সকলেই উপস্থিত, শুধু দেবাশিস নেই। তাকে আজ অত্যন্ত একটা জরুরি কাজে বেরোতে হয়েছে। পুজো খুব ভালোভাবেই সারা হলো। তারপর প্রসাদ বিতরণ করা হলো। বসার ঘরে সকলেই বসে আছে। পিসিমা শ্রীময়ীকে বলল, বৌরানী, যাও তো সবার জন্য চা করে নিয়ে এসো। কণিকা তোমাকে সাহায্য করবে। কণিকা এই বাড়ির ঠিকেছি, রান্না বান্নার ইন্দিরাকে সাহায্য করে দেয় আর বাড়ির বাকি কাজকর্ম করে। শ্রীময়ী উঠে রান্নাঘরের দিকে গেল। কণিকা তখন রাতের খাবারের জন্য আনাজ কাটছিল। শ্রীময়ীকে দেখে ব্যস্ত হয়ে কণিকা বলল, ওহ বৌরানী, তুমি কেন রান্নাঘরে এলে আবার? কেন, আমার কি রান্নাঘরে আসা বারণ? এ মা, ছি ছি, বারণ হবে কেন? তুমি এই বাড়িতে মালকিন, যেখানে খুশি যখন খুশি যাবে। আসলে কোনো দরকার লাগলে আমাকে বলো, আমি করে দিই। সব দরকার যদি তোমাকে দিয়ে হতো তবে আমি কেন আসলাম রান্নাঘরে? শ্রীময়ীর কথা শুনে কণিকার মুখটা চুন হয়ে গেল। শ্রীময়ী বুঝতে পারলো ওর খারাপ লেগেছে। তাই সে হেসে বলল, আরে পাগল পিসিমা আমাকে চা করতে পাঠালো। অবশ্যই তুমি হেল্প না করলে আমি করতে পারবো না, কারণ এই বাড়িতে কোথায় কি আছে আমি জানি না। আর সত্যি কথা শুনবে, আমি কিন্তু রান্নাঘরে এই প্রথম ঢুকছি। বাপের বাড়িতে কোনোদিন রান্নাঘরে ঢুকিনি। কণিকা এবার একগাল হেসে এগিয়ে এসে বলল, বৌরানী, তাই তো বললাম, আমার যা হেল্প লাগবে তুমি বলে দাও, আমি একদম রেডি। এরপর চা করতে করতে শ্রীময়ী কণিকাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কত বছর এখানে কাজ করছো? সে ছোটবেলা থেকে কাজ করছি। এখানেই তো আমি থাকা খাওয়াতে থাকি। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে যাই। তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি বসিরহাট। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, ছোট বোন আর একটা দাদা। দাদার বিয়ে হয়ে গেছে, বৌদি আছে আর একটা ভাইপো আছে। তবে দাদা বৌদি আলাদা থাকে কিনা? আচ্ছা, তুমি যেখানে সারা বছর থাকো তোমার বাড়ির জন্য মন খারাপ করে না? না গো বৌরানী, করে না। আসলে ছোটবেলা থেকে এদের কাছে থেকেছি তো, তাই এদের বাড়ি থেকে দূরে কোথাও, মানে ওই গ্রামের বাড়ি যদি যাই তাহলে এদের জন্য মন খারাপ করে। খুব ভালো ব্যাপার। আচ্ছা, এই বাড়িতে সব থেকে বেশি তুমি কাকে ভালোবাসো? গিন্নিমাকে। গিন্নিমাও আমাকে খুব ভালোবাসে। আচ্ছা কণিকা, তুমি তো ছোটবেলা থেকে এই বাড়িতে আছো, তাহলে এই বাড়ির ব্যাপারে নিশ্চয় অনেক কিছু জানো। শ্রীময়ীর এমন প্রশ্ন শুনে কণিকা অবাক দৃষ্টিতে শ্রীময়ীর দিকে তাকালো। শ্রীময়ী বুঝতে পারলো সে একটু বেশি গোপন প্রশ্ন করে ফেলেছে। তাই সে মৃদু হেসে কণিকাকে বলল, আরে ওভাবে তাকাচ্ছ কেন? আমি বলছি যে এই বাড়ির মানুষগুলোর ব্যাপারে তুমি তো অনেক কিছুই জানো। দেখো, আমি তো নতুন এসেছি, আমি তো কারোর সম্বন্ধে কিছু জানি না। তাই তুমি যদি একটু বলে দিতে আমার কিন্তু সুবিধাই হতো। ও এই ব্যাপার, তা বলবে তো আগে। কেন বলবো না, সবার ব্যাপারে বলে দেব, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। কেন, তুমি বুঝি কোনো অন্য ব্যাপার ভেবেছিলে? এই না না বৌরানী, সেরকম কোনো ব্যাপার না কিন্তু। ঠিক আছে, চলো এখন আমি চাটা নিয়ে যাই, তুমি ওই বিস্কিট আর তেলে ভাজাগুলো নিয়ে এসো। শ্রীময়ী চা আর খাবারের সম্ভার নিয়ে বসার ঘরে আসলো। দেখে বিশ্বনাথ বাবু হেসে বললেন,
বাবা, চা করতে বলেছিলাম বৌমাকে। বৌমা তো দেখছি সন্ধেবেলা স্ন্যাক্সের অবস্থা করে ফেলেছে। ইন্দিরা হেসে বললেন, একেই বলে লক্ষ্মী বৌমা। সন্ধ্যের জল খাবার খেয়ে রাতের খাবারের প্রস্তুতি শুরু হয়ে গেল রান্নাঘরে। ইন্দিরা গেল কণিকাকে নিয়ে রান্নাঘরের কাজকর্ম সামলাতে। শ্রীময়ী এসে বলল, মা, আমি কিছু কাজে হেল্প করে দিই? ইন্দিরা হেসে বলল, না না বৌমা, তুমি একদম নতুন বউ, এখনই রান্নাঘরে কি আসবে? চা করেছ, ওটাই যথেষ্ট। আর তোমাদের অষ্টমঙ্গলায় এখনো যাওয়া হয়নি। আগামীকাল তোমরা অষ্টমঙ্গলায় যাও আগে, তারপর ফিরে এসে না হয় টুকটাক রান্নাঘরের কাজ দেখলে। আর তুমি তো এই বাড়ির বউ, তোমাকে তো দায়িত্ব নিতে হবে, তাই না? শ্রীময়ী আর কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে যায়। একটু পরে দেবায়ন ঘরে আসে। ঘরে এসে ঘরের দরজাটা বন্ধ করে দেয়। তারপর বউকে জড়িয়ে ধরে আদর করে গালে একটা চুমু খায়। এই, কি করছো কি? ভর সন্ধ্যাবেলা দরজা বন্ধ করে কেউ সোহাগ করে বুঝি? কি কি করে আমি জানি না, আমি আমার বউকে তো আদর করব, এটা আমার অধিকার। বড় এলে অধিকার ফলাতে, ঘুষি মারবো নাকে। সেই মারো, খুব ভালো হবে। নতুন বউ বাড়িতে আসার পরে কোথায় একটু তাকে সবসময় দরজা বন্ধ করে আদর করব, তা না, বাড়িতে একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এই জানো, আমাদের ওই বাড়িতেও খবরটা গেছে। মা কি করে জানলো? না জানার কি আছে বাবু, বেশি দূর তো তোমার বাপের বাড়ি নয়। আর তাছাড়া খবরটা তো নিউজ পেপারে বেরিয়েছে, সবার চোখে পড়বে। তাছাড়া বাড়ির লোকজন তো আছেই, আশেপাশে কত পরিচিত লোকজন আছে, তোমাদের তারা কেউ না কেউ খবরটা দিয়েই দিয়েছে। সেটাই হবে আর কি। অনুষ্ঠান বাড়িতে খবর কি আর চাপা থাকে? আচ্ছা শোনো, কাল কিন্তু আমাদের সকাল সকাল বেরোতে হবে। অষ্টমঙ্গলা আছে, ওই বাড়িতে গিয়েও কিছু নিয়ম কানুন করতে হবে। মা ফোন করেছিল, বলল তাড়াতাড়ি যেতে। উফ, আবার নিয়ম কানুন, আর ভালো লাগে না। ভালো না লাগলে হবে মশাই, সুন্দরী বউ পেয়েছো, কিছুটা তো নিয়ম কানুন করে কষ্ট তোমাকে করতেই হবে। আমি তো কষ্ট করতেই রাজি, তবে অন্য কোথাও নয়। তুমি না দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ, শুধু দুষ্টু দুষ্টু কথা। 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার, তার সাথে দুষ্টুমি করব না তো কার সাথে করব শুনি? থাক থাক, হয়েছে, আর আহ্লাদ করতে হবে না। আচ্ছা শোনো না, বলছিলাম পুলিশ অফিসার কি কিছু জানিয়েছে? না, এখনো পর্যন্ত কিছু জানায়নি। ওই একটাই কথা, আপনারা কেউ শহরের বাইরে যাবেন না। এইদিকে তো মেজর অফিসের কাজে পুনে যাওয়ার কথা ছিল, সেটাও ক্যান্সেল করতে হলো। আচ্ছা দেবায়ন, তোমার মেজদাদা বুঝি একটু কম কথা বলে? একটু লাজুক প্রকৃতির, প্রথম থেকেই দেখছি তেমন একটা কথা বলে না কারোর সাথে। হ্যাঁ, ওটা ওই রকমই চুপচাপ থাকে বেশিরভাগ সময়, কোনো কাজ ছাড়া কারোর সাথে সেরকম কথাই বলে না। এত ঝামেলার মধ্যেও যে তোমরা আসতে পেরেছো বাবা, এতে আমি খুব খুশি। শ্রীময়ীর মা অমৃতা দেবী দেবায়নকে বললেন। দেবায়ন মৃদু হেসে বলল, যাই হোক, সবকিছুর তো একটা নিয়ম থাকে, সেটা মেনে চলাটা উচিত। শ্রীময়ী চোখ বেঁকিয়ে বরের দিকে তাকিয়ে বলল, তাই বুঝি? আর কে বলছে নিয়মের কথা? কেন, আমি। বাড়ি ভর্তি লোকজন, সবাই মিলে আনন্দে খুনসুটিতে ওদের সময় কাটলো। 2.5 দিন থাকতে হয় শ্বশুর বাড়িতে। এই কদিন জমিয়ে ভুরি ভোজ আর আনন্দ করে সময় কাটলো ওদের। এবার ফেরার পালা। ফেরার সময় অমৃতা দেবী মেয়েকে জড়িয়ে ধরে বললেন, মারে, এই কদিন ছিলি, মনটা আর বাড়িটা ভরে ছিল। এই যে চলে যাচ্ছিস,
মন খারাপ করছে। ঢং করো না তো মা, এইখান থেকে আমার শ্বশুর বাড়ি যেতে মোটে 8 ঘন্টা সময় লাগে, মন চাইলেই চলে যাবে। আমি এইখানে থাকলে তো দিনরাত মুখ করো, এখন আবার দুঃখ দেখাচ্ছ। শ্রীময়ীর কথা শুনে আশেপাশে উপস্থিত সকলেই হেসে ফেলল। শ্রীময়ীর মা বলল, ধন্যী মেয়ে একটা, মায়ের সাথে একটু ভালো করে কথা বলতে মন চায় না। গাড়িতে বসে দেবায়ন শ্রীময়ীকে জিজ্ঞেস করে, আমি প্রায় খেয়াল করি তুমি তোমার মায়ের সাথে এইভাবে কথা বলো, কেন বলো তো? ওনার মনে তো দুঃখ লাগতে পারে। দেবায়ন মায়ের যাতে দুঃখ না পায় তাই ওইভাবে কথা বলি। মা আমার খুব সেনসিটিভ, আমি যদি ভেঙে পড়ি তবে সেও ভেঙে পড়বে, তাই সবসময় এমনভাবে কথা বলি যাতে মায়ের মনে হয় মেয়ে ভালো আছে। মা আমাকে বোঝে, তাই আমার কথাগুলো গায়ে মাখে না। আর সব থেকে বড় কথা, মাকে আমিও খুব ভালোবাসি। বাড়িতে ঢোকার সাথে সাথে ইন্দিরা বলল, দেবু গতকাল আবার পুলিশ এসেছিল, কই ফোনে তো কিছু বললে না? তোদেরকে আর খামোকা টেনশন দিতে চাইনি। তা পুলিশ এসে কি বলল? কি আর বলবে, সেই পুরনো জেরা, তার সাথে আবার একটা নতুন ব্যাপার যোগ হয়েছে। নতুন ব্যাপার? হ্যাঁ, পুলিশের কথা অনুযায়ী ওরা মৃতদেহের ঘর থেকে কয়েকটা গ্লাস আর মদের বোতল উদ্ধার করেছে। সেগুলোর ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইসিসের জন্য পাঠানো হয়েছিল। রিপোর্ট এসে গেছে, সেখানে হরির হাতের ছাপ ছাড়াও আরো একজনের হাতের ছাপ পাওয়া গেছে, এবং সেটা কার হাতের ছাপ জানতে পারলে নাকি খুনিকে পাওয়া যাবে। সন্দেহ করা হচ্ছে সেই খুনি হতে পারে। বাহ, পুলিশে কাজও করে জানতাম না। খুব ভালো কথা, তবে আর দেরি কিসে, খোঁজে বের করুক। কিন্তু ওদের কথা অনুযায়ী ওরা আমাদের পরিবারের সকলের এবং বাড়িতে আরো যে চাকর বাকর আছে সকলের হাতের ছাপ নিতে চাইছে। বাড়িতে চাকর বাকরের হাতের ছাপ নিতে চায়, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের জন্য কোন সাহসে? তোর বড়দাও সেই কথা বলে যতক্ষণ না কেস সলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার সন্দেহের আওতায় সবাইকে রাখে। আমরা এখনো পর্যন্ত চুপচাপ আছি, মানে এই নয় যে আমরা দুর্বল। আমরা চাইলে উপর তলার সাথে কথা বলতে পারি, এবং সেই ক্ষেত্রে ওই অফিসারের বদলি পর্যন্ত হয়ে যেতে পারে। এবার এইসবের মাঝে শ্রীময়ী কথা বলল, আচ্ছা সমস্যা কোথায়? যখন হাতের ছাপ চাইছে দিয়ে দেওয়া যাক না, কেউ তো আর কিছু করেনি, যে অপরাধী সে ধরা পড়বে। শ্রীময়ী, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আমাদের হাতের ছাপ নেওয়া মানে আমাদেরকে সন্দেহ করা, আর আমাদের কি দায় পড়েছে আমরা খুন করব? অবশ্য কোনো দায় পড়েনি, কিন্তু পুলিশের সাথে ফালতু ফালতু ঝামেলায় জড়িয়ে ব্যাপারটাকে আর কমপ্লিকেটেড না করলেই নয়। শ্রীময়ী, স্টে আউট অফ ইট, এটা আমাদের পরিবারের ব্যাপার। এবার ইন্দিরা দেবায়ন ধমক দিয়ে বলল, এই তুই কাকে কি বলছিস? বৌমা কি আমাদের পরিবারের একজন নয়? শ্রীময়ী আর সেখানে দাঁড়ায় না, মুখ গোমড়া করে নিজের ঘরে চলে যায়। ইন্দিরা এবার গম্ভীর মুখে দেবায়নকে বলল, দেখো দেবু, তুমি এমন কিছু করো না যার জন্য আমাদের পুরো পরিবারকে সাফার করতে হয়। ব্যাপারটা নিজেই বিগড়েছ, নিজেই ঠিক করো। দেবায়নের মুখ কাছুমাছু হয়ে গেল, সে তড়িঘড়ি নিজের ঘরে গেল। শ্রীময়ী গোমরা মুখে বসে আছে। দেবায়ন ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। সে কিছু বলার আগেই শ্রীময়ী বলে, কোনো রকম ভাবে আমাকে ভোলাতে এসো না। তুমি যে কথাটা বলেছো সেটা আমার জন্য যথেষ্ট অপমানজনক। এর মধ্যেই দেবাশিস এসে ঘরের বাইরে থেকে ডাক দেয়, ছোট এলি নাকি? হ্যাঁ দাদা বলেই দেবায়ন দরজাটা খুলে দেয়। দেবাশিস বলে,
সময় হলে একবার আমার ঘরে আয়, কথা আছে। ঠিক আছে দাদা, আমি যাচ্ছি। দেবাশিস নিজের ঘরে চলে যায়। শ্রীময়ী কিছু একটা বলতে যাবে, সেটার সুযোগ না দিয়ে দেবায়ন ঘর থেকে বেরিয়ে যায়। ওর হাবভাব দেখে মনে হলো সে যেন দাদার কথা একটু অমান্য করতে পারবে না। কি এমন কথা বলবে যার জন্য দেবায়নকে এত ব্যস্ত হয়ে চলে গেল? শ্রীময়ীর একটু অবাক লাগলেও সে আর বেশি পাত্তা দেয় না। সে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। দেবাশিস দেবায়ন আর দেবর্ষি দুইজনকেই নিজের ঘরে ডেকেছে। দেবায়ন বলে, দাদা হঠাৎ ডাকলি? তোর হঠাৎ মনে হচ্ছে কেন? মা তোকে কিছু বলেনি? হ্যাঁ বলেছে। তবে শোন, যেটা বলার জন্য তোদের দুইজনকে ডাকলাম, খুব সাবধান। পুলিশ অফিসারটা মোটেই সুবিধার নয়। ওর সমস্ত কথায় বুঝে শুনে উত্তর দিতে হবে। আর হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট যখন নিতে চান ভালোই ভালোই দিয়ে দেওয়া ভালো। ফালতু ঝামেলা বাড়িয়ে লাভ নেই। তারপর দেখা যাবে কেঁচো খুঁড়তে কেউটো বেরিয়ে পড়বে। মনে থাকবে তো আমার কথা? দেবাশিসের কথা শুনে দুই ভাই বাধ্য ছেলের মতো মাথা নাড়ে। ঘরের দরজাটা ভেজানো ছিল। দেবাশিস হঠাৎ লক্ষ্য করে দরজার বাইরের পর্দার আড়ালে কারো যেন একটা ছায়া পড়ছে। সে ধমক দিয়ে জিজ্ঞেস করে, কে দরজার বাইরে? আর সাথে সাথে কেউ যেন সরে যায়। তাড়াতাড়ি বাইরে গিয়েও দেবাশিস কাউকে দেখতে পায় না। দাঁতে দাঁত চিপে দেবাশিস বলে, সংঘর্ষের মধ্যে যদি ভূত থাকে তবে আর কি করা যাবে। তারপর দুই ভাইকে বলে, শোন, তোরা এখন যা, আর দয়া করে নিজেদের চোখ কান একটু খোলা রাখিস। আর ছোট, তোর বউ নতুন, তার সব ব্যাপারে একটু কৌতূহল বেশি, তাকে সামলে রাখার দায়িত্ব তোর উপর বর্তায়। এটা কিন্তু আমাদের পরিবারের সম্মানের ব্যাপার। কণিকা রান্নাঘরে বসে আনাজ কাটছে। ইন্দিরা দেবী রাতের রান্নার প্রস্তুতি করছেন। শ্রীময়ী রান্নাঘরের সামনে এসে বলল, মা, আমি কিছু সাহায্য করে দিই? আরে বৌমা যে, এসো মা এসো। রাতে কি রান্না হবে? এই তো মা, তোমার শ্বশুরমশাই, বড় ভাসুর আর পিসিমার জন্য রুটি আর সবজি। মেজ ভাসুর, তোমার কর্তা, তুমি, আমি আর কণিকার জন্য ভাত, ডাল, মাছ ভাজা, সবজি। বাবা, সে তো অনেক ঝক্কি। সে তো মা, বড় পরিবারের ঝক্কি তো একটু বেশি হয়। রাতে আমাদের বাড়িতে আমি, ভাই আর মা ভাত খেতাম, বাবা রুটি খেতেন। রুটি কিনে আনা হতো, কিন্তু এই বাড়িতে যে বাইরের কিনে আনা ভাত রুটি চলে না। সেটাই তো দেখছি। কিন্তু মা, যদি আপনার শরীর খারাপ হয় তখন কে করে? কণিকাই সবকিছু ম্যানেজ করে নেয়। বুঝলাম। আচ্ছা মা, দিন আমি একটু হেল্প করি। তুমি ওই চেয়ারটা টেনে বসো আর আমাদের কাজ দেখো, এটাই তোমার হেল্প। সবে নতুন বউ, কিছুদিন যাক, এরপর তো তোমাকেই দায়িত্ব নিতে হবে। শ্রীময়ী চেয়ার টেনে বসে। কণিকা মন দিয়ে সবজি কাটছে আর ইন্দিরা দেবী রুটি করছেন। শ্রীময়ী জিজ্ঞেস করে, মা, বড়দার মেজদা কেন বিয়ে করেননি? হঠাৎ করে শ্রীময়ীর মুখে এমন প্রশ্ন শুনে ইন্দিরা দেবী একটু অপ্রস্তুত হয়ে যান। এইদিকে কণিকাও হাতের কাজ বন্ধ করে হাঁ করে তাকিয়ে থাকে শ্রীময়ীর দিকে। ইন্দিরা দেবী অপ্রস্তুত রকমের হাসি দিয়ে বলেন, আরে আর বলো না, আমার ছেলেগুলোই অমন, বিয়ে করবে না। সারা জীবন কি আর মা দেখবে বলো? ছোটও তো বিয়ে করতে রাজি ছিল না, আমি তো জোর করে ওকে রাজি করাই। বড় আর মেজোকে তো বুঝিয়ে বুঝিয়ে হয়রান হলাম। শ্রীময়ী বুঝতে পারে তার শাশুড়ি মা বেশ অস্বস্তিতে পড়েছে এই প্রশ্ন শুনে, তাই সে আর এই ব্যাপার নিয়ে বেশি ঘাটায় না। একটা প্লেটে গরম গরম রুটি আর সদ্য রান্না হওয়া সবজি নিয়ে ইন্দিরা বলে,
বৌমা তুমি বসো, আমি দিদির খাবারটা দিয়ে আসি। মা, আমি পিসিমার খাবারটা দিয়ে আসি। তুমি দিয়ে আসবে? আচ্ছা বেশ, যাও তাহলে। শ্রীময়ী খাবারের প্লেটটা নিয়ে অপলা দেবীর ঘরের দিকে এগিয়ে যায়। বাবা, এটা বাড়ি না মহল? রান্নাঘরটা নিচে আর পিসিমার ঘরটা দোতলায়। কতগুলো ঘর পেরিয়ে তারপর যেতে হয়। পিসিমার ঘরের সামনে গিয়ে শ্রীময়ী বলল, ভেতরে আসবো পিসিমা? হ্যাঁ এসো। এই যে আপনার খাবারটা এনেছিলাম। সে কি, ইন্দিরা থাকতে তুমি কেন? মা আসছিল, আমিই বললাম আমি নিয়ে যাই। তাহলেও তুমি নতুন বউ। কেন পিসিমা, ধীরে ধীরে তো আমাকেও সবটা শিখে নিতে হবে। সে তো অবশ্যই। বেশ ভালো লাগলো তোমার এই আগ্রহ আর আন্তরিকতা দেখে। এমনটাই থাকবে সব সময়। নিশ্চয়ই। ঘরের মধ্যে একটা টেবিলের ওপর খাবারটা রেখে শ্রীময়ী ঘরের ভেতরে চারিদিকটা পর্যবেক্ষণ করছিল। অপলা দেবী বললেন, কি দেখছো? আপনার ঘরের জিনিসগুলো বাকি ঘরের জিনিসপত্র থেকে আলাদা। যেমন কাঠের ফার্নিচার, বইয়ের তাক, সিলিং ফ্যান, ফুলদানি সবকিছুই বেশ সাবেকি ছোঁয়া আছে আপনার ঘরের জিনিসপত্রে, যেটা বাকি আর কারো ঘরে দেখলাম না। রায়চৌধুরী বাড়ির ঐতিহ্যটা মনে করো আমিই ধরে রেখেছি। আপনি এই বাড়িটাকে খুব ভালোবাসেন তাই না? হ্যাঁ, খুব। এই বাড়ির প্রতিটা ইটের সাথে আমার আবেগ জড়িয়ে আছে, সেটা বোঝা যায় পিসিমা। এরপর শ্রীময়ী কি বলবে বুঝে উঠতে পারে না। মুহূর্তখানেক সমস্ত দুইজনেই চুপ করে থাকে। পিসিমা খেতে বসেছেন। শ্রীময়ী একটু ইতস্তত করে বলে, ওই তাকের সব বই আপনার পড়া হয়ে গেছে? হ্যাঁ। পুরনো বইগুলোই কি আবার রিপিট করেন? যেগুলো অনেক আগে পড়েছি সেগুলো রিপিট করি, না হলে প্রতি সপ্তাহে নতুন নতুন বই আসে আমার কাছে। পিসিমা, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলো। আমি কি ওই বইয়ের তাক থেকে বই নিয়ে পড়তে পারি? শ্রীময়ীর কথা অপলা দেবী কিছুক্ষণ শ্রীময়ীর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর হেসে বললেন, নিশ্চয়ই পড়তে পারো। আসলে এই বাড়িতে বই পড়ার শখ তেমন কারো নেই, আমি ছাড়া। তাই আর একটু অবাক হলাম যে কেউ আমার কাছে বই চাইছে পড়ার জন্য। আমি বই পড়তে ভালোবাসি, বিশেষ করে প্রেমের উপন্যাস আর গোয়েন্দা গল্প। মাঝখানে পরীক্ষার চাপ ছিল, তাই পড়া বন্ধ হয়ে যায়। ঠিক আছে, আবার না হয় শুরু করো। আর চিন্তা নেই, আমার একটা ঠিক করা ছেলে আছে যে তোমাকে বই বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। তাকে লিস্ট করে টাকা দিয়ে দিতে হবে। তবে তো খুব ভালো হয় পিসিমা। তা রাত তো অনেক হলো, তুমি খাওয়া দাওয়া করবে কখন? এই মায়ের সাথে বসবো। ঠিক আছে, চলে যাও, খেয়ে নাও গিয়ে। আচ্ছা পিসিমা। শ্রীময়ী পিসি মায়ের ঘর থেকে বেরিয়ে করিডোর পেরিয়ে নিচে নামবে এমন সময় দেবাশিসের ঘর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ভেতর থেকে বেশ উঁচু গলায় কথার শব্দ আসছিল। কথা শুনে মনে হচ্ছিল দেবাশিস কাউকে খুব করে শাসাচ্ছিল। এইভাবে দরজায় আড়ি পেতে কারো কথা শোনা উচিত নয়, তবুও না দাঁড়িয়ে আর কোনো উপায় ছিল না। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে কথা শোনার পর শ্রীময়ীর মনে হয় কেউ একজন আসছে তার পেছন থেকে। সে আর না দাঁড়িয়ে পেছনে না তাকিয়ে সোজা হাঁটা দেয়। সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে শ্বশুর মশাইয়ের সাথে ধাক্কা খায়। আরে কে? বাবা, আমি। শ্রীময়ী উত্তর দেওয়ার পর অনুভব করে তার শ্বশুর মশাই পুরোপুরি মদ্যপ অবস্থায় রয়েছেন। বেশ জড়ানো জড়ানো কণ্ঠে বিশ্বনাথ বাবু বলেন, আরে বৌমা, তুমি এইভাবে দৌড়াচ্ছিলে কেন? কিছু না বাবা। যাও যাও, সাবধানে নিচে যাও, আর গিয়ে তোমার শাশুড়ি মাকে বলো আমার খাবার দিতে হবে না, আমি খেয়ে এসেছি। শ্রীময়ী আর না দাঁড়িয়ে নিচে নেমেই রান্নাঘরের কাছে আসতেই থমকে যায়।
ইন্দিরা দেবী কণিকাকে কিছু একটা বলছেন। শ্রীময়ী শোনার চেষ্টা করে। শোনো কণি, অত আলগা পিরিত করবে না তুমি ছোট বৌমার সাথে, নিজের মতো থাকবে।